মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। আমি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করার পর ভাবলাম কোনো কুকুরের বাচ্চা, নইলে কোনো বিড়ালের বাচ্চা। শিয়াল বেরোচ্ছে, শিয়াল টেনে নিয়ে যাচ্ছে, দেখেছি তো। তো সেই সব জিনিস আর ভালো লাগে না। তবুও যখন আমি নিয়ে যাই, টর্চের আলোটা ফেলি, তখন দেখলাম। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ একটা ঘটনা নিয়ে। বহুদিন যাবৎ একটা ঘটনা আসছে, সেই ঘটনাটা আমি শেয়ার করব করে এত ঘটনা আসে, যার জন্য ঘটনাটা কোথাও গিয়ে চাপা পড়েছিল। কিন্তু দুদিন আগে এক দাদা ভাই সেই গাইশালের একটি ঘটনা, যেটা তোমাদের আমি দিয়েছিলাম বহু মাস আগে, সেই ঘটনায় উনি কমেন্টস করেন। তখন আমার খুব মনে পড়লো যে হ্যাঁ, গাইশালের একটি ঘটনা আমার কাছে আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব গাইশালের একটি সত্য ঘটনা, একদম প্রত্যক্ষভাবে ওনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এরকম একটি ঘটনা তোমাদের আজকে শেয়ার করব। সবাইকে বলবো পুরো ঘটনাটা মনোযোগ সহকারে শোনো, একটা করে লাইক করে দিও। প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে পাশে থেকো। তাহলে চলো, বেশি কথা একদম বাড়াবো না, সোজা যাবো। আজকে যিনি ঘটনাটা শেয়ার করেন উনি কিন্তু বলেছেন আমার নাম দিদি ভাই বলবেন না, যদিও আমি কিন্তু এখন কোনো রেল কর্মী না, আমি কিন্তু অবসরপ্রাপ্ত, তবুও আমি চাই না যে আমার নামটা জড়িত হোক। আজকের ঘটনাটা আমি তোমাদের সাথে তুলে ধরবো। সবাইকে বলবো যে আমাদের 1999 সালে যে ব্রহ্মপুত্র মেল, যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, যেটা আমরা সবাই জানি, আমাদের ইতিহাসের খাতায় কিন্তু তোলা রয়েছে এত বড় একটা রেল অ্যাক্সিডেন্ট। সেই ঘটনাটা আজকে তোমাদের বলবো। আমাদের যে দাদা ভাই, উনি কিন্তু ওই সময় রেলে কর্মরত। উনি বলেন, বিশ্বাস করবেন না, আমার 1998 সালে আমি রেল পরীক্ষা দেওয়ার পর আমার সেই কর্মে আমি নিয়োগ হই একজন রেল কর্মী হিসাবে। আমি বেশ একটা বছর এক্সপিরিয়েন্স নিই সবার কাছ থেকে, নানা রকম ভাবে কাজের বিষয় জানি, সব কিছু জানতে হয়। সব কিছু কাজ করতে গেলে আগে জিনিসটাকে বুঝতে হয়। আমার যে সিনিয়র ছিলেন, দুজন সিনিয়র যে দাদা, ওনাদের আমি জীবনে কোনোদিন ভুলবো না। ওর মধ্যে একজন মৃত এখন নেই, আর একজন জীবিত আছেন, ওনার বয়স হয়ে গেছেন। যিনি মারা গেছেন উনি কিন্তু সেই দিন ব্রহ্মপুত্র মেলেই ছিলেন। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করছি। আশা করি আপনি আপনার চ্যানেলে এই ঘটনাটা অবশ্যই শেয়ার করবেন। আমাদের দাদা ভাই বলেছিলেন যে ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল, এটা সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে বহু মানুষ কিন্তু ঘটনা শেয়ার করে। আমি একটি নামী চ্যানেল, যার নাম আমি এখানে নেব না, দাদা ভাই আমাকেই জানান যে সেখানেও কিন্তু আমার নিজের এই অভিজ্ঞতা আমি শেয়ার করেছিলাম। তারা কিন্তু আমার এই ঘটনা পাত্তাও দেয়নি। আমি জানি না তারা অ্যাকচুয়ালি কোন ঘটনাগুলো নেয়, কাদের নেয়। তবে অনেক আশা করে আপনাকে আমি ঘটনাটা শেয়ার করলাম। আশা করি আপনার ঘটনাগুলো যে আমি শুনি, আমার ভালো লাগে। আসলে আপনার ঘটনা আমার ওয়াইফ শোনে, তো আমি ওনার কাছ থেকেই আপনার খবরটা জানতে পারি যে আপনারও একটা ইউটিউব চ্যানেল আছে, আপনিও সত্যি ঘটনা যেগুলো ঘটে সেগুলো আপনি শোনান, সাথে কিন্তু প্রুফ দেখান। আর এই প্রুফ দেখানোর এই যে রিচুয়ালটা, এটা কিন্তু আমি আদার্স কোনো ইউটিউব চ্যানেলে যারা হরর স্টোরি টেলার্স, আমি কিন্তু কারোর কাছ থেকে শুনিনি। আপনার কাছ থেকে আমি প্রথম দেখেছি যে আপনি ঘটনাগুলো কিন্তু সাথে শেয়ার করেন। আপনি নো ডাউট খুব অনেস্ট দাদা ভাই। আমি একটাই কথা বলবো, আমি যতটা পারি, আজকে হয়তো আপনি ঘটনাটা অবশ্যই শুনবেন, যদি অনেক দিন আগে আপনি ঘটনাটা শেয়ার করেছিলেন, তার জন্য আমি দুঃখিত। আমার মাথা দিয়ে একদম বেরিয়ে যায়, আসলে এত ঘটনা আসে, বলে নিলাম। এবার আমি ঘটনায় যাব। আর আমি যে ঘটনাগুলো শেয়ার করি, কেউ বিশ্বাস করুক না করুক, সেটা যার যার ব্যক্তিগত মতামত। কারণ হাতের যেন 5টা আঙুল সমান হয় না, সেরকম প্রতি কটা মানুষ সবকিছু মেনে নিতে পারে না। আমি যে ঘটনাগুলো বলি, আমাকে প্রত্যেক
দিন আমার কাছে ঘটনা আসে। আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে এত মানুষ যে আমাকে ভালোবেসে বিশ্বাস করে তারা যে ঘটনাগুলো শেয়ার করে, আমি আর মুখে কোনো ভাষা নেই তাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানিয়ে আমি কাউকে ছোট করতে চাই না। তারা খুব চাপের মধ্যে থাকে, তাদের যে প্রবলেমটা তারা আমাকে শেয়ার করে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো চলো দর্শক বন্ধু, অনেকগুলো কথা না বললে নয়, আমাদের দাদা ভাইয়ের উদ্দেশ্য বললাম, এবার আমি সোজা যাব ঘটনায়। আমাদের দাদা ভাই বলেন 1998 সালে আমি কাজে জয়েনিং করি। তো 1 বছর আমি সিনিয়র জুনিয়র সবার সাথে মিলে আমি রেলে কাজ করছি। আমি কিন্তু এক্সাম দিয়ে রীতিমতো অনেক বছর ধরে ট্রাই করার পর আমার 1998 সালে কাজটা হয়। খুব খুশি। বাড়ির আমি এক ছেলে, তখন আমি বিয়ে করিনি। এবার যখন 1999 সালে এত বড় মর্মান্তিক ভয়াবহ একটা গাইশালের দুর্ঘটনা হয়, সেদিন রাতের বেলা যখন মধ্যরাতে এই অ্যাক্সিডেন্টটা হয়, সেদিন কিন্তু বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর প্রচন্ড যেন ওয়েদারটা সেদিনকে পুরো কালো। রাতের বেলা আমরা সবাই জানি অন্ধকার থাকে, কিন্তু জানি না, মনে হয় কোনো একটা এত বড় বিপদ হবে বলে তার আভাস আগে থেকেই কিন্তু উপরওয়ালা জানাচ্ছিল। আমরা তো টের পাইনি। সেদিনকে একটা পরিবেশই ছিল আলাদা। যাই হোক, ঘটনাটা যখন হয় আমরা কিন্তু সেইখানে ছুটে যাই মধ্যরাতে। প্রচুর দুর্ঘটনা, প্রচুর মানুষ মারা যায়, যেইটা আমরা এই সংবাদ নিউজ চ্যানেলে আমরা দেখি এতজন মানুষ মারা গেছে, এতজন মানুষ আহত। সত্যি কি তাই? কখনোই না। আমাদের এই দাদা ভাই যিনি তখন রেলে কর্মরত, উনি বলেন, বিশ্বাস করবেন না, যেই খবরটা আমাদের টেলিভিশনের মারফতে আমাদের পাবলিককে দেওয়া হয় তার এক অংশ কিন্তু সত্যি থাকে না। কারণ আমি যখন ওখানে উপস্থিত, আমি রীতিমতো দেখছি শুধু মানুষের পা হাত সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অর্ধেক মানুষের শরীরের অংশ নেই, এমনভাবে পিষ্টে, মানে এমনভাবে একটা ভয়াবহ দুর্ঘটনা ওখানে ঘটে গেছে। এবার আমি বলি, দুটো ট্রেনের সংঘর্ষে কিন্তু কম বেশি সব ক্ষতি হয়, কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে ছিল তাতে কিন্তু ক্ষতিটার পরিমাণ অনেক বেশি থাকে। প্রচুর মানুষ কিন্তু ওখানে মারা যায়। এমনকি আমার আত্মীয় পর্যন্ত দূর সম্পর্কের এক কাকা ওই ট্রেনে কিন্তু মারা যায়, যেটা আমি প্রায় জানতে পারি 15 দিন পর। আমি জানতে পারিনি, কারণ ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা ওখানে রাত দিন পড়ে থাকতাম, রাত দিন। কেন, লাইনগুলো তো কোনোভাবে পরিষ্কার করতে হবে, কিন্তু সেই লাইন পরিষ্কার করা এতটাও সহজ ছিল না। যেইভাবে অ্যাক্সিডেন্টটা হয় চোখে না দেখলে সেটা ধারণা করা যাবে না। পুরো খেলনা ট্রেন গাড়ির মতো দুটো ট্রেন এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়, দুমড়ে মুচড়ে, একটার কামরা আর একটা বগির ওপর, আর একটা বগি ঢুকে গেছে একটা গাছের গোড়ায়, মানে 25 ফুট উপরে একটা ট্রেনের বগি উড়ে গেছে, উড়ে গেছে। সেই মানুষগুলো যখন 25 ফুট, মানে বুঝতে পারছো, 25 ফুট উপর থেকে সেই বগিটা যখন নিচে মাটিতে এসে মুখ থুবড়ে পড়ে, তার ভিতরে থাকা মানুষগুলোর কি অবস্থা ছিল বুঝতে পারো। তার মধ্যেও কিন্তু 2 থেকে 3 জন সারভাইভ করেছে, কিছু হয়নি। হয়তো উপরওয়ালা তাদের উপর অনেক আশীর্বাদ ছিল। এবার আমি ঘটনায় বলি। মূলত ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমাদের যে জনই ওখানে, মানে কি বলবো, রাত দিন পড়ে থাকতে হতো আমাদের সব রকম ভাবে। প্রায় মাসখানেকের ওপর লেগে যায় শুধু মানুষের ডেড বডি বের করতে। যত দিন যাচ্ছে ডেড বডিগুলো আস্তে আস্তে পচন ধরছে, পচে দুর্গন্ধ। আমরা মাস্ক পরে, স্যানিটাইজার করে, আমাদের কেমিক্যাল নানা রকম আমরা ইউজ করে আমরা কিন্তু সেই ডেড বডিগুলোকে আমরা টেনে টেনে বের করছি। যখন প্রায় 1 মাস ওভার করে গেছে তখনও ডেড বডি কিন্তু বগির ভেতর রয়েছে। ধারণা করা যায়, কুকুর ঘুরে বেড়াচ্ছে চারপাশে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, সেই কুকুর মানুষের হাত টেনে নিয়ে যাচ্ছে, পা টেনে নিয়ে যাচ্ছে মাসখানিক পর। এগুলো কখনো নিউজে বলবে না, এগুলো কখনোই পাবলিককে পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে না। জানিয়েছিল কি 350 মানুষ আহত, 1000 মানুষ নিহত, এটাই তো রিপোর্টে দিয়েছিল। কিন্তু সত্যি কি তাই হয়েছিল? কখনোই না।
কখনোই না, তার 10 ডবল মানুষ শুধু মারা যায়। আহত কজন বেঁচেছে? খুব কম সংখ্যক লোক যারা বেঁচেছে, তাও প্যারালাইসিস হয়ে গেছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই, এরকম করে তারা জীবিত আছে, সুস্থভাবে কেউ বাড়ি ফিরেনি। এত বড় অ্যাক্সিডেন্ট, যেটা আমাদের সত্যি কথা বলতে পাতায় পাতায় লেখা রয়েছে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রচুর মানুষের ক্ষতি হয়, প্রচুর মানুষের। এবার বলি, ওখানে যে লোকালিটির মানুষজন আছে, যারা ভূতে বিশ্বাস করো না, যারা আত্মাকে রিলেট করো না, যে মৃত্যুর পর আত্মা বলে তার একটা প্রেজেন্ট থাকে, মানুষ মারা যাওয়ার পর আত্মা হয়, তার বডিটা পোড়ানো হয়, তার যে শরীরের ভিতরে একটা আমাদের আত্মা আছে, যে আত্মাটাকে আমরা দেখতে পারি না, আমাদের এই আত্মাটাই কিন্তু আমাদের চালনা করে, আমাদের বডি পাসটা দেয়, যাতে আমরা একে অপরকে জোর পাই, শরীরের ইন্দ্রিয়গুলো কাজ করে, আমাদের মানুষ অস্তিত্ব বোঝে। তাহলে মৃত্যুর পর আত্মা তার অস্তিত্ব বোঝায়, সেই ঘটনাটা আমি বলবো। আমাদের দাদাভাই বলেন, আমি যেহেতু তখন 2 বছর হচ্ছে আমি কর্মরত রেলে, আমার খুব ভালো করে মনে আছে, আমাদের যে সিনিয়র 2জন অফিসার ছিলেন, আমাকে বললেন যে তুমি টিম নিয়ে, আমার সাথে টিম ছিল 17টা ছেলে, আমাদের তখন টিমে টিমে ভাগ করে দেওয়া হয়েছিল, শুধু আমার বলে না, আমরা যতগুলো রেলে কর্মচারী ছিলাম সবার একটা ভাগ করে দেয় সিনিয়ররা, কারণ আমাদের ডিউটি ভাইজ থাকতো, ডে চেঞ্জ হতো, ডে নাইট এরকম করে আমাদের প্রায় ওখানে ডিউটি দিতে হতো। তো সেরকম ভাবেই আমাদেরকে একদিন বলা হয় যে তোমরা সন্ধে দিয়ে পরের দিন সকাল পর্যন্ত ওই স্থানে থাকবে, গাইসালের যেখানে দুর্ঘটনাটা হয় ওখানে তোমরা থাকবে। কিষানগঞ্জে যে কিষানগঞ্জ স্টেশন আছে, সেই কিষানগঞ্জ স্টেশনে কোনোদিন যদি পারো, যারা ভূত পেতে আত্মায় বিশ্বাস করো না, তোমরা গিয়ে ওনার মুখ থেকে খবর নেবে যে সত্যি সত্যি কোনো আত্মা ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর উনি কোনো কিছুর অভিজ্ঞতার শিকার আছে কিনা। যেরকম আমি আছি, আমার মতো অসংখ্য রেল কর্মী আছে যারা এই কথাগুলো সবার সামনে তুলে ধরে না, কারণ লোকে ভাবে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, কেন সেটা খোঁচা দেব, অনেকে বলে না। এত মানুষের সময় নেই, আমি ঘটনাটা বলছি কারণ আমি আজও ভুলতে পারি না। আমাকে যখন বলা হয় যে দেখো তুমি 17 জনের টিম করে তুমি ওখানে যাও সন্ধেবেলা, গাইশালের ট্রেন দুর্ঘটনা যেখানে হয়, প্রায় ট্রেন দুর্ঘটনা হওয়ার সপ্তাহখানিক পর, তখনও ডেড বডি বেরোচ্ছে, তখনও যখন বলা হয় আমি 17 জন ছেলে নিয়ে ওখানে চলে যাই, সন্ধ্যে 7টা দিয়ে 6টায় যেতে বলে, আমি 7টায় যাই ওদের নিয়ে, 1 ঘন্টা লেট হয়। তো সন্ধ্যা 7টা দিয়ে পরের দিন 8টা পর্যন্ত আমাকে ডিউটি দিতে হবে, ওখানে থাকতে হবে। তখনও কিন্তু ডেড বডি, তখনও কিন্তু ট্রেনের যে কামরা, যে বগিগুলো আছে সেগুলো তখনও কাটা হচ্ছে, তখনও কেটে কেটে মানুষের যে ল্যাগেজ রয়েছে, মালপত্র, মানুষের ডেড বডি, কারোর পা, কারোর হাত, কারোর মাথা, কারোর পেট থেকে অর্ধেক অংশ নেই, তার লোয়ার পোর্শন রয়েছে তো আপার পোর্শন নেই, আপার রয়েছে তো লোয়ার নেই, এরকম ভাবে বডি পাস ভিতরে আটকে রয়েছে, দুর্গন্ধ, আশেপাশে লোকালিটি রয়েছে, যার জন্য আমাদের যত সত্তর তাড়াতাড়ি সেগুলোকে ক্লিয়ার করতে হবে। আমরা রাতের বেলাও কাজ করছি, হঠাৎ করে রাত যখন 2:30 বাজে, তো ওর পরে পরেই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হয়েছিল মধ্যরাতে, আর ঠিক ওই সময়টাই সপ্তাহখানিক পর রাত 2:30টার সময় আমার প্রচন্ড খিদে পায়, জানি না কেন। আমাদের দাদা ভাই যিনি রেল কর্মী ছিলেন উনি জানান এই ঘটনাটা বড় অদ্ভুত, আমার রাতের বেলা খিদে পেয়ে যায়, আমি কোনো খাবার তো ওই স্থানে নিয়ে যাইনি, আর নিয়ে গেলেও মনে মুখে তুলতে পারতাম না, কারণ যা পচা দুর্গন্ধ। আর সময়টা ছিল বর্ষাকাল, প্রায় কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি, কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, দিনের বেলা সন্ধেবেলা প্রায় বৃষ্টি শুরু হয়েই যেত। তো সেই দিনকেও কিন্তু ঠিক বৃষ্টি হচ্ছে, আর যেই দিন গাইশালের ট্রেন দুর্ঘটনা হয় মধ্যরাতে, সেই দিনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। এবার বলি, রাত 2:30টার সময় যখন আমার খুব খিদে পায়, আমি তখন আমার সাথে যে 17 জন জুনিয়র থাকে, আমি ওদের সিনিয়র অফিসার, তো আমার যে সিনিয়র আছে 2জন, ওনারা আমাকে ফোন করলেন, করে বললেন যে সব কাজ ঠিক আছে তো, তুমি দেখে নিতে পারবে না, আরো ছেলে আমি পাঠাবো। আমি বললাম না স্যার, হয়ে যাবে,
অলরেডি ওখানে প্রায় 18-20 জন আগে থেকে রয়েছে, তাদের আমরা অন্য অফিসার পাঠিয়েছে, তারা তাদের মতো কাজ করছে অনেক আগে থাকতে। আর আমরা তো এসছি সন্ধ্যেবেলা। আমি বললাম যে স্যার কোনো প্রয়োজন নেই, আমি এই দিকটা হ্যান্ডেল করে নেবো, চিন্তা করবেন না, কোনো যদি অসুবিধা হয় আপনাকে কল করবো। বললো ঠিক আছে, তোমার উপর বিশ্বাস আছে, কারণ সেই স্যারদের হাত ধরে আমি কাজটা শিখেছি। এবার অভিজ্ঞতাটা আমার হচ্ছে, রাতের বেলা আমি একটি জুনিয়র ছেলেকে বললাম যে আচ্ছা দেখ তো, ওর নাম করে, এখানে আমি কারোর নাম নেব না, আমি ওর নাম ধরে বললাম একটুখানি দেখ না আশেপাশে কোনো জায়গায় গ্রামে বাড়িতে গিয়ে একটু চা করে আনতে পারবি কিনা। তো সত্যি কথা বলতে ওখানে যে সাইডে যে লোকালিটি ছিল, তারা কিন্তু আমাদেরকে মানে খুব খুব হেল্প করেছে, না বললে নয় এই কথাটা, মানে প্রচন্ড ভাবে সাহায্য করেছে, প্রচন্ড ভাবে। আমরা যখন রেলের ওখানে রাত দিন পড়ে থাকতাম, যখন পরিষ্কার করছি, কাজ করছি, তখন কোনো মানে অসুবিধা হলে, একটা মানুষের নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে, কোনো কারণে তাদের বাড়িতে গেলে কিন্তু তারা আমাদের আশ্রয় দিত যে হ্যাঁ স্যার এটা করুন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সেটা যে কোনো কারণে। তাদের বাড়িতে গিয়ে চা খেয়েছি, এমনকি গ্রামের যে মহিলারা রয়েছে ওনারা বিনা স্বার্থে আমাদেরকে এসে কিন্তু চা করে দিয়ে যেত, তাদের যা সামর্থ্য হতো, রুটি, কেউ বিস্কুট এরকম কিন্তু এনে দিত। এগুলো কিন্তু বাইরের লোক কেউ জানে না, এগুলো আমরা জানি। তো সেরকমই রাতটা 2:30-এর সময় আমি আমার যে জুনিয়র ছিল ওকে বললাম যে দেখ না একটুখানি কারোর বাড়িতে গিয়ে একটুখানি চা করে আনতো ভাই, লাল চা, প্রচন্ড খিদে পাচ্ছে, আর বল যদি রাতে ওনাদের খাবার পর যদি রুটি মুড়ি কিছু বেঁচে থাকে তাহলে একটু নিয়ে আয়। তো আমাকে জুনিয়র বলল যে স্যার এত রাতের বেলা কাউকে ডিস্টার্ব করাটা কি কারোর বাড়িকে ঠিক হবে। আমি বললাম ঠিকই বলেছিস, আচ্ছা ছাড়, তাহলে পরে একটা কাজ করি, জল খেয়ে নি। এবার আমি আমাদের যে জল ছিল আমরা তো সবই ক্যারি করছি, তো রাতের বেলা ওই জল খাই, জল খেয়ে আমি একটা রেল লাইনের ট্র্যাকের ওপর বসে রয়েছি, ওখানে তো আলোয় আলো বসে রয়েছি। তখন হট করে সবাই তো একটা ধারে কাজ করছে যার যার মতো, আমি লক্ষ্য করছি বসে যে রেলের ট্র্যাক উল্টে রয়েছে, তো ওর নিচে একটা রেল ট্র্যাকের উপরে একটা বগি পড়ে রয়েছে, নিচেটা কিছুটা গ্যাপ রয়েছে। আমি কি মন গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তবুও আমরা মানুষ তো, আর যেই মানুষগুলোর সাথে ওরকম হয়েছে তখনও আমরা ভাবছি যদি কাউকে জীবিত বের করতে পারি, যদি কেউ বেঁচে থাকে, ছোট বাচ্চা হোক বা কোনো মানুষ, মহিলা পুরুষ যেই হোক, মানে আমাদের তখন মনের একটাই মানে কামনা ভগবানের কাছে, যতই আমরা যেই কর্মে কাজ করি না কেন, একটা মাইন্ডে চলে যে যদি কাউকে পেয়ে যাই হঠাৎ জীবিত, হয়তো আটকে রয়েছে, হয়তো সেন্সলেস অবস্থায় রয়ে গেছে, এটা হয় না, তবুও আমি ওই যে বগিটার ট্র্যাক ওখানটা নিচে দেখছি, আমি লক্ষ্য করছি কিছু একটা ছোট মতো, দূর থেকে তো দেখছি, আমি কিন্তু ট্র্যাকে বসে রয়েছি একটা সাইডে, ঠিক আছে। তো আমি দেখছি ওখানে তো প্রায় ট্রেন চলা পুরোটাই বন্ধ ছিল, ওখান থেকে তো প্রায় ট্রেন চলেনি, মাঝখানে ট্রেন চলাই বন্ধ ছিল, ওই যে ট্র্যাক ওই আশেপাশে যে লাইন ওখান থেকে ট্রেনই চলছিল না, ওই সময় তো বন্ধ ছিল। তা আমরা রেল লাইনে আমি বসে রয়েছি, আমার সাথে আরো 2 জন রয়েছে, এইদিক ওইদিক ওরা কাজ করছে, দেখছে, ভিতরে টর্চ মারছে, আরো 20-25 জন আর এক সাইডে কাজ করছে। আর আমি দেখছি ওই বগিটা যে পড়ে রয়েছে ট্র্যাকের উপরে, নিচে ট্র্যাকের ওখানে কিছু একটা মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। আমি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করার পর আমি জুনিয়র একটা ছেলে ছাতা নিয়ে আসছিল, বলছে স্যার আপনি ভিজছেন কেন। আসলে তখন বৃষ্টিটা কমেছিল, আমি ট্র্যাকে বসেছিলাম, ভালো লাগে না না, দুর্গন্ধ, পচা, আর ওরকম একটা পরিবেশে কার ভালো লাগে। তো আমার ওই যে জুনিয়র ভাইটা ও আমাকে বললো যে স্যার ছাতাটা নিয়ে বসুন, স্যার আপনি ভিজছেন কেন। আমি বললাম না ঠিক আছে কোনো অসুবিধা নেই, এতক্ষণ তো বৃষ্টি ধরে গেছিল। তো আমি ছাতাটা নিয়ে বসি, ও ঘুরে চলে যায়, ওকে আমি ডাকলাম, ডেকে বললাম এই টর্চটা নিয়ে তো, তোর কাছে টর্চ আছে। বললো না স্যার। আমি বললাম টর্চটা আন। বললো কি দেখেছেন স্যার কিছু। আমি বললাম নিয়ে আয় না। ও টর্চটা আনতে গেল, টর্চটা যখন নিয়ে আসে ওর সাথে সাথে দৌড়ে গিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে আসে, চেয়ে এনে আমায় দেয়। আর আমাদের টর্চ যে লাইটগুলো রয়েছে প্রচন্ড ডিপ, তার মানে যে আলোটা। তো আমাকে বললো স্যার এই নিন, কি ব্যাপার একটু বলবেন। আমি বললাম না না তুই যা, কাজে যা। ও চলে যায়। আমি ছাতাটা নিয়ে ট্র্যাক থেকে উঠি, যেখানে বসেছিলাম ওখান থেকে উঠে আমি এক পা করে
খুব সাহস করে আমি গেলাম। আমি প্রথমে ভাবলাম কোনো কুকুরের বাচ্চা নইলে কোনো বিড়ালের বাচ্চা নিচে রয়েছে। এবার যেহেতু অনেক এক সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখে ফেলেছি, কুকুরগুলো সে কি বলবো, যেন মুরগির মাথা, মুরগির হাত পায়ের মতো, মানুষের হাত মানুষের পা নিয়ে দৌড়াচ্ছে, শিয়াল বেরোচ্ছে শিয়াল টেনে নিয়ে যাচ্ছে, দেখেছি তো। তো সেই সব জিনিস আর ভালো লাগে না। তবুও কিছু একটা মুভমেন্ট করছে দেখে আমি টর্চটা নিয়ে এগিয়ে যাই। যখন আমি নিয়ে যাই, টর্চের আলোটা ফেলি, তখন দেখলাম দাদাভাই বলেন আমি দেখছি পুরো এই ঠিক বুকের এখান থেকে একজন মেয়ে, খুব জোর বয়স 18 থেকে 19 বছর, বুকের এখান থেকে উপর পজিশনটা আছে, নিচে লোয়ারটা নেই। ও হাত, একটা হাত এখান থেকে কাটা, একটা হাত রয়েছে, ওই হাতের ভর দিয়ে একটা হাত কাটা, পুরো রক্ত, ওই হাতটাকে দিয়ে হামা দিয়ে ভিতর দিয়ে ওই ট্র্যাকের উপরে দিয়ে ঘেসে 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 নিয়ে যাচ্ছে বডি। আমি যখন আলোটা ফেলি, সাথে সাথে সেই যে মেয়েটা আমার দিকে এরকম ভাবে তাকালো, আমি সাথে সাথে না ওখানে বসে পড়ি। আমি যখন বসে পড়ি, আর যার কাছে আমি টর্চটা চাই ওই জুনিয়র, ও আমাকে লক্ষ্য করছিল। ওর সাথে সাথে আমি যখন ট্র্যাকে বসে পড়ি, দূরে ওই মেয়েটাকে দেখে ওর সাথে সাথে না দৌড়ে আসে, ও স্যার আপনি বসে পড়লেন স্যার, শরীর খারাপ লাগছে নাকি স্যার, কি হলো স্যার? যখনই সাথে সাথে আমার কাছে আসে, আমি ওকে বলবো যে ওখানে দেখ। যখন বলবো তখন ওকে আমি বলবো কি, ও বলছে স্যার ওখানে কি আছে, আপনি কি দেখছেন? ও আমার হাত থেকে টর্চটা নিয়ে যখন ওখানে ফোকাসটা করে, দেখলাম ওখানে কিছু নেই ওখানে। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার এক সপ্তাহ পরের কথা বলছি। সেদিনকে আমি কিন্তু ট্র্যাকে এসে যেখানে আগে বসেছিলাম, ওখানে এসে চুপ করে ছাতা মাথায় দিয়ে বসেছিলাম। আমি ওখান থেকে আর কোনো রকম মুভমেন্ট করছি না, কারণ আমি কিন্তু রীতিমতো টের পেয়ে গেছি যে যেটা আমাদের মানে উপল মহল থেকে যেটা আলোচনা হয়েছিল সেটাই হচ্ছে। কারণ এতগুলো মানুষ কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন নিয়ে একে অপরের কাছে যাচ্ছিল, কেউ আসছিল, তাই তো। এত মানুষের মৃত্যু, কেউ জানতো না যে মারা যাব। যেই ট্রেনটি আসছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো যাচ্ছিল মেল, আর আরেকটি ট্রেন যে আসছিল আসাম থেকে, সেই ট্রেনটাই তো মানে হাওড়ায় আসবে, কিছুক্ষণ পরেই তো সেই ট্রেনটা হাওড়া স্টেশনে আসতো না। সে কিভাবে ওখানে এমন একটা বাজে ব্যাপার হলো, আমার সারা শরীর ওখানে ছেড়ে দিল, পুরো অবশ হয়ে গেছে, আমার মানে কোনো মুভমেন্ট করতে পারছি না। আর আমরা যে অফিসাররা রয়েছি, আমি বাবার সিনিয়র বা তার সিনিয়র, আমরা সবাই কিন্তু একটা বোর্ড মিটিং যখন হয় আমাদের, তখন কিন্তু আমরা সবাই এই বিষয় নিয়ে একদম মিটিংয়ের শেষে কিন্তু একটা আলোচনা উঠেছিল যে এতগুলো মানুষ যে যেরকম ভাবে না জেনে মারা গেল, মানে এতগুলো মানুষ যে ওখানে এরকম ভাবে তাদের প্রাণটা চলে যায়, তাদের তো কেউ না কেউ হলে, একটা হলেও তো ওখানে তাদের আত্মা উপস্থিতি থাকবেই, হবেই। তারপর বলি, আমরা সেই দিনের তো গেল, যা হোক ভোরবেলা আমরা চলে আসি, রাতের বেলা কোনো রকম কাজ করে, এবার সেরকম কিছু হয়নি। প্রায় তারপরে যখন ডিউটিতে যেতাম, প্রায় সন্ধেবেলা থেকেই বাচ্চার কান্না, ছোট ছোট যে মানে একদম দুধের শিশু হয়, দুধের শিশু, সেরকম ছোট ছোট সদ্যজাত বাচ্চা কান্নার শব্দ, দূর 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 দূরান্ত পর্যন্ত সেই বাচ্চা শিশুদের কান্না ভেসে আসতো। শুধু আমি না, আমার যে জুনিয়র আদার্স যারা কাজ করছিল ওখানে, রেলকর্মী সবাই, সাফাই কর্মী সবাই শুনেছে, সবাই ছোট ছোট বাচ্চা কাঁদতো, আর্তনাদ করে কাঁদতো। এইবার তো গেল এরকম করে, আস্তে আস্তে সেই জায়গাটা ক্লিয়ার হলো, আস্তে আস্তে আবার স্বাভাবিক হলো, ট্রেন চলাচল শুরু হলো। এখনো ট্রেনের বগি কিন্তু পড়ে আছে, এখনো রাতের বেলা যদি ওখান থেকে ট্রেনে করে প্যাসেঞ্জার যায়, এখনো কিন্তু অনেক প্যাসেঞ্জারের মুখে শোনা গেছে ওখানে অশরীরীকে দেখা যায়, দেখতে পারে ট্রাকের ওপর থেকে এখনো পর্যন্ত সাদা কাপড় পরা কোনো মহিলা নিজের মতো হেঁটে চলে যাচ্ছে। যতদূর তাকে দেখা যায়, যখন ট্রেন তার সামনে আসে তখন কিন্তু সে ওখান থেকে পুরোটাই ভ্যানিশ।
আলোতে কিচ্ছু নেই, দূর থেকে পরিষ্কার দেখা যায় এখনো। এবার আমাদের রেলকর্মী দাদাভাই বলেন, এবার আপনাকে বলি, এই যে সবকিছু হওয়ার পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়, ওখানে ট্রেন চলাচল করছে। আমাদের স্যার প্রায় 3 মাস পর একদিন ওখানে পাঠানো হয় কিছু কাজে। আমাদের ওই যে বগিগুলো তখন ছিল, তো বগিগুলো তো প্রায় অনেক মাস লেগে যায় সরাতে, এখনো রয়েছে, এখনো ওখানে ভাঙা স্তূপ ট্রেনের বগি রয়েছে। তো বলছে যখন আমি ওখানে যাই তখন কিছু স্থানীয় মানুষের অভিজ্ঞতা বলি। এবার পাশে পাশে তো কিছুটা ডিস্টেন্স একটা গ্রাম আছে, সেখানে মানুষ এখনো পর্যন্ত এখনো দাবি করে ওই যে গাইসালের ট্রেন দুর্ঘটনার পর ওই যে রেল ট্র্যাক, ওখানে রাতের বেলা এখনো পর্যন্ত চিৎকার পাড়ার, আর্তনাদ করে চিৎকার পাড়ে, আর্তনাদ করে কাঁদে, এখনো পর্যন্ত অশরীরী রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যায়, এখনো দেখা যায়। এটা আমি 100% দাবি করে বলছি। যদি কারোর বিশ্বাস না হয়, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাইসালের ওইখানে যে গ্রাম আছে আশেপাশে লোকের কাছ দিয়ে পুরো বিষয় জেনে আসুক। যদি সে সত্যবাদী হয় তাহলে সে বলবে যে তারা বলেছে যে এখনো পর্যন্ত তারা ওখানে আত্মার উপস্থিতি পায়, এখনো পর্যন্ত। আজকে প্রায় ভাবো 1999 থেকে আজকে 2024, মানে 25টা বছর হয়ে গেছে। 25 বছর মানুষ, 25টা বছর এক স্মৃতি নিয়ে কখনো আঁকড়ে ধরে পড়ে থাকে না। মানুষের জীবন চলছে, মানুষ ওখান থেকে আস্তে আস্তে কাজে বেরোচ্ছে, রাতের বেলা ফিরছে, রেল লাইন ধরে হাঁটছে। 25 বছরের জায়গা অনেক উন্নত হয়েছে, আশেপাশে বাড়িঘর বেড়েছে, দোকানপাট বেড়েছে, লোকবসতি বেড়েছে। এরকমই একজনের অভিজ্ঞতা বলবো। রাতের বেলা সে আসছিল ওই ট্র্যাক ধরে, রাতের বেলা মদ্যপ অবস্থায়। তবে সে মদ্যপ অবস্থায় আসছিল বলে সে যে ভুল বকেছে না, ঘটনাটা এবার বলি। সে মদ্যপ অবস্থায় রাতের বেলা ওখান থেকে নিজের মতো নিজে গান করতে করতে আসছে। হঠাৎ দেখে ওনার সামনে একটা মহিলা দাঁড়িয়ে কাঁদছে রাতের বেলা। তো উনি তখন মহিলাটা গিয়ে বলে, একটা নোংরা ভাষা প্রথমে উনি ব্যবহার করে, তারপর উনি বলে, কি করছিস এই রাতের বেলা রেল লাইনে, কি করছিস, মানে পরপুরুষের সাথে তুলে একটা কথা বলে। তো সেই মহিলাটি ওখানে ওরকম ভাবেই কাঁদছে। আর যে মানে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিল, সে ওই মহিলার কাছে আসে তার সুযোগ নেওয়ার জন্য। সে তো এমনিতে নেশাগ্রস্ত, একদম মদ্যপ অবস্থায় রয়েছে। আর সেই মহিলাটিকে দেখে প্রথমেই ওর মুখ থেকে ভাষাটা নোংরা বেরোয়। ও যখন ওই মহিলাটিকে ধরতে আসে তখন মহিলাটির যে রূপ দেখার পর কোনো রকমের ট্র্যাকের যে রেল লাইনের ট্র্যাকটা আছে ওখান থেকে ঝাঁপ দিয়ে জঙ্গলের মধ্যে পড়ে। পাশে জঙ্গল রয়েছে, পাথর ফেলা, পরে পা হাত পুরো ছুলে কেটে যায়, রক্তই রক্ত। ওই বাঁচার জন্য কোনো রকমে ওখান থেকে গ্রামের মাঠে নেমে যায়। যখন গ্রামের মাঠে নেমে যায় তখন উনি পিছনে তাকিয়ে দেখে, তখন ওনার নেশা পুরো ভ্যানিশ হয়ে গেছে, নেশা নেই, নেশা পুরো ভেঙে চুরমার। তখন তাকিয়ে দেখছে সেই মহিলা ওখান থেকে বলছে, আয়, ধরবি না, আয় আমার কাছে, আয় আয়, এরকম করে ডাকছে। আর বিকট একটা হাসি। উনি ওইটা দেখে ছুটতে 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 বাড়ি যায়। ওনার বাড়ি ওই মানে যেখান থেকে হাঁটছিল রেল লাইনের ধার থেকে, ওনার বাড়ি হয়তো 15 থেকে 20 মিনিট দূরে। উনি বাড়ি যায় প্রায় 1.5 ঘন্টা পর। উনি পথ ভুলে গেছিল ভয়তে, এমনিতে নেশা করেছিল। ঘুরতে 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 রাত্রেবেলা বাড়ি যখন যায়, গিয়ে ছেলে বউকে কথাটা বলে যে আমি এরকম আসছিলাম, এরকম দেখেছি, এরকম হয়েছে। এবার ওখানে শুধু উনি না, ওখানে অনেক মানুষ ওরকম রাত বিরাতে দেখেছে, ওরকম তাদের সাথে অভিজ্ঞতা হয়েছে। তো তারা জানে যে তার বাবা সত্যিই বলছে, ছেলে ভেবেছে। এইবার তার বাবা যখন হাত পা কাটা দেখায় যে আমার এরকম হয়েছে, আমি এরকম বলেছি, আর আমি এরকম করতে গেছিলাম, সব সত্যি কথা তার বাড়ি থেকে বলে। কারণ তার মদের নেশাটা তখন হালকা হয়তো ছিল, নাহলে সে কখনোই বলতো না যে আমি একটা মহিলার সাথে একা পেয়ে এরকম তার গায়ে হাত দিতে গেছি। সেই পুরুষ মানুষটা অসুস্থ হয়, পরের দিন থেকে সে অসুস্থ হয়। তারপর সেই মানুষটা যখন সুস্থ হয় তখন সে ভুলে যায় যে আমার সাথে সেই দিনকে রাতে কি হয়েছিল। আসলে
ওই মদ খেয়ে আসছিল তো, তখন ওই জিনিসটা হয়, তারপর সেই মদের নেশা কিন্তু তার ফেটে যায়। কিন্তু ওই যে অনেক মানুষ আছে খুব সহজে সবকিছুকে মানিয়ে নেয়, ভুলে যায়। সেই মানুষটা প্রায় ওখান থেকে আবার প্রায় মাসখানিক পর রাতের বেলা আসতো। আর উনি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হওয়ার, ওই যে গাইসালের যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় তার আগে থেকে উনি ওই রাস্তা ধরেই আসতো, ট্র্যাকের পাশ থেকেই উনি আসতো। ওনার ওখান থেকে আসা যাওয়ার রাস্তা ছিল। সন্ধ্যার দিকে, রাতের দিকে উনি আসতো, আলো থাকতো, ওনার হাতে টর্চ থাকতো, কোনো অসুবিধা হতো না। কোনো সময় ওনার সাথে অন্য কেউ আসতো, দুজন তিনজন ওখান থেকে হাঁটাচলা করতো, আমরা করি না, রেল লাইনের পাশ থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। তো সেরকমই উনি যখন আবার মাসখানিক পর ওখান থেকে আসছিলেন, তখন ওনার সাথে আর একজন ছিল। তো সেদিনকে ওনারা কেউ মদ খায়নি, কারণ ওনার যে ছেলে, যেই ছেলের কথা আগে বললাম যে বাড়ি থেকে সব বলে, সেই ছেলের নাকি তারপরের দিন জন্মদিন ছিল। আর উনি জোগাড়ের কাজ করতো, জোগাড়ের কাজ করে টাকা পয়সা হিসাব করে নিয়ে উনি বাড়ি ফিরছিলেন। আর ওনার সাথে যে ওনার বন্ধু ছিল সে কিন্তু পেছনে ছিল, আর উনি আগে ছিলেন। উনি সেদিনকে কিন্তু নেশা করেনি। সেই মহিলাটি বলে, মানে বিশ্বাস করার মতো না, আমি দেখতে পাচ্ছি না যে পেছনে ছিল তার এই কথাটা সে বলেছে, বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ও বলছে ওই দেখ মেয়ে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। ও রেল লাইনের ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে, মানে মানে সমানে ক্রমাগত ও চিৎকার পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখলাম ও হট করে ট্র্যাকের মধ্যে, মানে কিছুই না, ও দাঁড়িয়েছিল একদম, মানে কি বলবো, এত সোজা ভাবে ওরকম ভাবে ট্র্যাকের মধ্যে পড়লো। ঠিক কিরকম জানো তো পড়েছে, বলছে যেন পেছন দিয়ে কেউ হালকা করে টোকা মারলো, আর ও ওরকম সোজা একদম পড়লো, মুখটা থেবড়ে, মাথাটা ফেটে গেল হঠাৎ করে, একদম রক্ত। যে পেছনে ছিল সে এই দৃশ্য দেখে ও সোজা দৌড়ে তার বাড়িতে এসে ছেলেকে বলে, ছেলে বউ পাড়ার লোক সবাই যখন যায় দেখে হ্যাঁ ট্রাকের পাশে একদম, মানে মাথা থেতলে গেছে, মনে হচ্ছে ওকে মাথার মধ্যে কেউ ওই পাথর মেরে মেরে ওকে মানে মেরে ফেলেছে। কিন্তু সেই লোকটার কাছে টাকা পয়সা সব কিন্তু তার বাড়ির লোক পেয়েছে, টাকা পয়সা সব ছিল। আর এই এই ঘটনাটা আমাদের দাদা ভাই বলে, এই ঘটনাটা আমি গ্রামের লোকের মুখে শুনেছি, যে ছিল তার সাথে, যার চোখের সামনে হয়েছে, সে কিন্তু নিজের মুখে এই ঘটনার কথা স্বীকার করেছে। তাহলে ভাবো দর্শক বন্ধুরা, আমরা অনেক কিছু থেকে এখনো পর্যন্ত অজানা রয়ে গেছি, যেটা আমাদের সামনে আসে আমরা জানতে পারি। অনেক কিছু আছে যেগুলো আমাদের সামনে কোনোদিন আসেও না, কেউ বলার মতো নেই, আমরা সেই জিনিসগুলো জানতেও পারি না। তো দর্শক বন্ধু, এই যে 1999 সালে যে দুর্ঘটনা হয় ব্রহ্মপুত্র মেল আর আসাম মেলের, ঘটনাটা তো সত্যি রিলেট করে। যদি কেউ পারো, যদি কারোর জানার ইচ্ছে থাকে, অবশ্যই তোমরা ওখানে গিয়ে একবার ঘুরতে ঘুরতে গিয়ে তোমরা কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলো, দেখো যে এটা সত্যি কি মিথ্যে। এর থেকে আর বেশি কিছু বলার নেই, কারণ যারা নেগেটিভ কমেন্টস করার তারা করবে, সেটা আমাকে মাথা পেতে নিতে হবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া। আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে, তোমরা সবাই যোগাযোগ করো। আজকে যাবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আরও একটা কথা না বললে না, সেটা হচ্ছে তোমরা আমাকে সবাই যেরকম ভাবে ফটো শেয়ার করছো, আমার নিজেরও খুব ভালো লাগছে। আমি তোমাদের আগামী দিনগুলো কিছুটা হলেও বলতে পারছি। তোমরা যখন রিলেট করো সেই ঘটনা আমার কথার সাথে মিলে যায়, তোমরা যখন বলো যে দিদি ভাই 100% সত্যি, কি করে বলছো, এইটাই আমার কাছে পাওনা। কারণ আমার ভগবান আমাকে দিয়ে বলায়, আমি বলি না। আর অনেকেই আমাকে তোমরা বলছো যে দিদি ভাই ফটো পাঠাচ্ছি, তার জন্য কি আপনাকে কোনো রকম টাকা পয়সা পে করতে হবে? হ্যাঁ, আপনি নাম্বার দেন, আমরা পাঠাচ্ছি। আমি আবারও বলছি তোমাদের যে না, এটা আমার কোনো বিজনেস না। আমি জানি সেদিন তোমাদের জাস্ট আমি কথাটা শেয়ার করেছিলাম, ব্যাস এইটুকুনি, এখানেই পয়েন্ট, আর এখানেই এন্ড, ব্যাস আর কিছু না। আমি কোনো টাকা পয়সার জন্য করছি না, তাহলে তো আমি জ্যোতিষীর মতো একটা নেম প্লেট দিয়ে ভালো করে বসতাম, একটু ফলস হাত টাত দেখতাম, পয়সা ইনকাম করতাম। ওই পয়সা না, মানে আমার কোনো কাজে লাগবে না। ওই পয়সার একটা 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 গুনে 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 আমাকে এখানে দিয়ে যেতে হবে, সাথে আমার কর্মের ফল আমার ছেলে স্বামীও ভোগ করবে। তার জন্য ওই নোংরা কাজটা আমি কখনো করতে পারবো না। আজকে হয়তো ঘটনাটা অনেক বড় হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, দেখা হবে কাল। আজকের মতো সবাই খুব ভালো থেকো, টাটা।